পৃষ্ঠা 19। লড়াই। স্কুল জীবন। মুনিরা বেলেঘাটার বাড়িতে থাকতে থাকতেই মায়ের মনে একটা ভাবনা উকি দেয়। তিনি মুনির বাবাকে বলেন, কর্তা, এবার একটা বড় বাড়িতে উঠে যেতে হবে। ছেলে মেয়ে বড় হচ্ছে, পড়ার চাপ বাড়ছে, বইপত্রও দিনকে দিন বেড়েই চলবে, ওদের আলাদা ঘরও চাই পড়ার জন্য। সেই জন্য আমাদের দেখে শুনে এবার একটা বাড়ি খোঁজা দরকার। নিশ্চয়ই, কথাটা তুমি ঠিকই বলেছ। কর্তা একমত হলেন। তারপর বাড়ি খুঁজতে খুঁজতে কাঁকুড়গাছিতে একটা মনের মতো আস্তানা পাওয়া যায়। বেশ সুন্দর ছিমছাম 3 তলা বাড়ি। বাড়িটির নাম শর্ট স্টোরি। তার একতলায় মুনিরা ভাড়াটে হয়ে আসে। দোতলায় বাড়িওয়ালা এবং তার স্ত্রী থাকেন, দুজনেই মাঝ বয়সী। তাদেরকে মুনি জেঠু এবং জেঠিমা বলে সম্বোধন করে। নতুন বাড়িতে উঠে এসে মা এবার বড় স্কুলে মুনিকে ভর্তি করার প্রস্তাব জানান মুনির বাবাকে। বলেন, কর্তা, মুনি বেলেঘাটা স্কুলে নার্সারি কেজি পড়ল, ক্লাস 1 হবে। এবারে একটা বড় স্কুলে ভর্তি করলে সুবিধে হবে। মুনির মায়ের খুব ইচ্ছে মুনি একটা ভালো ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। তার সাথে মেয়েদের স্কুল হলে তো সোনায় সোহাগা। বাবাও এতে সহমত না হয়ে পারলেন না। তিনিও বলেন, মুনিকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার চেষ্টা করব, আর খুঁজে পেতে মেয়েদের স্কুলেই দিতে হবে, তাহলে মুনির অনেক সুবিধে হবে। পৃষ্ঠা 20। ভালো স্কুলের জন্যে পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজ করতে থাকেন মুনির মা। তাদের প্রতিবেশী মুনমুনরা প্রস্তাব দেন শিয়ালদা লোরেটোতে ভর্তি করাতে। আর এক প্রতিবেশী পিঙ্কির মা বলেন, আমাদের পিঙ্কি তো ক্যালকাটা গার্লসে পড়ে, আপনি ক্যালকাটা গার্লসে ভর্তি করাতে পারেন। তাই শুনে প্রথমে কেকার মা ক্যালকাটা গার্লসে যায়, যেখানে পিঙ্কি পড়ে। পরবর্তীকালে পিঙ্কি খুব ভালো বন্ধু হয় মুনির। ক্যালকাটা গার্লসে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার সময় কেকা খুব নিচু হয়ে তার উত্তরপত্র লিখতে থাকে। সেটা লক্ষ্য করে ক্যালকাটা গার্লসের প্রিন্সিপাল বলেন, কেকাকে আমরা অ্যাডমিট করতে পারবো না, ও ভীষণ নিচু হয়ে লিখছে, ওর দেখতে নিশ্চয়ই অসুবিধে হয়। তখন মা বাবা বলেন, আসলে আমরা ওকে সাধারণ স্কুলেই দিতে চাইছি, কোনো ব্লাইন্ড স্কুলে দিতে চাইছি না। আপনি নিয়ে দেখুন, আমার বিশ্বাস কেকা আপনাকে হতাশ করবে না। আর একান্তই যদি না পারে তাহলে আমরা ওকে ছাড়িয়ে নিয়ে যাব। সুযোগ পেলে স্বাভাবিকভাবে আর 5টা বাচ্চার মতো ও সুন্দর একটা পরিবেশে লেখাপড়া করতে পারে। তখন প্রিন্সিপাল নিমরাজি হয়ে জানান, ঠিক আছে, আমরা চেষ্টা করছি। সেক্ষেত্রে যত প্রতিষেধক কেকাকে দেওয়া হয়েছে তার সার্টিফিকেটগুলো আমাদের কাছে জমা করুন। মুনির বাবা বললেন, এত রকম সার্টিফিকেট তো আমাদের কাছে নেই। তখন প্রিন্সিপাল জানান, তাহলে আমরা আপনাকে আর কোনোভাবেই সাহায্য করতে পারবো না, আমাদের এখানে ভর্তি হওয়া সম্ভব নয়। অতঃপর মা বাবা খুব হতাশ হয়ে ফিরে এলেন। ফলস্বরূপ মুনির ক্যালকাটা গার্লসে ভর্তি হওয়া হলো না। অগত্যা মুনির মা মুনমুনের মায়ের দ্বারস্থ হলেন। পৃষ্ঠা 21। তোমার কি মনে হয় লোরেটো শিয়ালদাতে আশা আছে? হ্যাঁ, আছে, নিয়ে গিয়ে একবার দেখুন না। আশায় বুক বেঁধে মুনির মা আর বাবা এবার মুনিকে লোরেটো স্কুল শিয়ালদায় নিয়ে যান। সিস্টার সিরিল তখন লোরেটো স্কুলের প্রিন্সিপাল। তাকে মুনির বাবা মা জানিয়েছিলেন যে তারা মুনিকে ক্লাস 1-এ ভর্তি করতে চান। মোটা সোটা গোলগাল ফর্সা চেহারার সিস্টার সিরিলের এক আলাদা ব্যক্তিত্ব। তিনি আইরিশ মহিলা ছিলেন। তিনি তাদের আশার আলো দেখান। আজ সিস্টার সিরিল প্রয়াত, কিন্তু আজও চোখ বুঝলে সিস্টারের চেহারাটা মুনির চোখের সামনে ভেসে ওঠে। চোখের পাতায় ভিড় করে কত স্মৃতি। তার মনের মাঝে তিনি আলাদা এক উচ্চ আসনে আলো করে বসে আছেন। সিস্টার সিরিল মুনিকে প্রথমেই জিজ্ঞেস করেন, হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ কেকা রে। মুনি তৎক্ষণাৎ উত্তর দেয়, কাম অ্যান্ড সিট বিসাইড মি মাই চাইল্ড, ইউ হ্যাভ টু রাইট সামথিং। মুনি ছোটবেলা থেকেই বুদ্ধিমতী,
সিস্টারের সামনে এক বৃহদাকার টেবিল ছিল। সেটার চারিপাশে ঘুরে সিস্টারের কাছে না গিয়ে সে টেবিলের তলা দিয়ে অনায়াসে সিস্টারের কাছে পৌঁছে যায়। সিস্টার এটা দেখে মুগ্ধ হয়ে কেকার পিঠ চাপড়ে বলেন, ভেরি ক্লেভার চাইল্ড। তারপর কেকাকে অনেক কিছু লিখতে দেন। কেকা যথারীতি মাথা হেঁট করে লিখতে শুরু করে। সেটা খেয়াল করে সিস্টার সিরিল মা বাবাকে বলেন, ওকে তো আমরা ভর্তি করতে পারবো না, আপনাদের মেয়ে তো চোখে ভীষণই কম দেখে, পরে তো পড়ার চাপ অনেক বেড়ে যাবে এখানে। বাবা মা তখন অনুরোধ করে সিস্টার সিরিলকে বলেন, কেকাকে আপনি ভর্তি করুন এই স্কুলে, পরে যদি ও সামলাতে না পারে তাহলে আমরা কথা দিচ্ছি আমরা ওকে এই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তখন সিস্টার একটু চিন্তা করে লোরেটো শিয়ালদার ক্লাস 1-এর ক্লাস টিচার মিসেস কর্নারকে ডেকে পাঠান। মিসেস কর্নার কেকাকে নিয়ে দোতলার ক্লাসরুমে যান। সিস্টার সিরিল মিসেস কর্নারকে কেকার পরীক্ষা নিতে বলে দিয়েছিলেন। পৃষ্ঠা 22। মিসেস কর্নার বোর্ডে ক্যাট, ব্যাট, হ্যাট ইত্যাদি অনেক ইংরেজি শব্দ লেখেন যত্ন করে। কেকার সাথে সাথে বোর্ডের একদম সামনে গিয়ে সব শব্দগুলো পড়ে নির্ভুলভাবে। মিসেস কর্নার বারবার বলতে থাকেন, কেকা পেছনে এসে শব্দগুলো পড়ো। অসহায় কেকা কেঁদে কেটে বোঝাতে চায় যে সে পেছন থেকে পড়তে পারছে না। আবার খাতায় বেশ কিছু অঙ্ক কষতে দিলেন মিসেস কর্নার। কেকা ফের মাথা খুব নিচু করে অঙ্ক করে। তাকে আবারও ম্যাডাম বলেন যে সে যেন মাথা উঁচু করে অঙ্ক কষার চেষ্টা করে। কেকা আবারও কেঁদে তার অপারগতার কথা জানায়। মিসেস কর্নার কেকাকে সিস্টার সিরিলের ঘরে নিয়ে চলে আসেন। সিস্টারকে জানান, কেকাকে আমরা ভর্তি করতে পারবো না, কারণ কেকার দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ। যত ক্লাস বাড়বে তত পড়ার চাপ বাড়বে, ভবিষ্যতে ওর অসুবিধে হবে, এই অবস্থায় ওকে ভর্তি করা ঠিক হবে না। তখন সিস্টার সিরিল বলেন, আমি ওর বাবা মাকে ওই কথাই বলেছি, কিন্তু ওর বাবা মায়ের ঐকান্তিক ইচ্ছে কেকা এখানে ভর্তি হোক, না পারলে তারা ছাড়িয়ে নিয়ে যাবেন। অতএব একটা সুযোগ দিয়ে দেখাই যাক মিসেস কর্নার, লেট আস গিভ হার আ চান্স। মিসেস কর্নার সিস্টার সিরিলের হাতেই পুরো ব্যাপারটা ছেড়ে দেন। সিস্টার সিরিলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি কেকার বাবা মাকে গিয়ে সুখবরটা জানান, আমরা কেকাকে ক্লাস 1-এ ভর্তি করছি। অতএব কেকা শিয়ালদা লোরেটোতে ক্লাস 1-এ ভর্তি হয়ে যায়। মুনিকে ভর্তি করে দিয়ে বাবা মা স্বস্তিতে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে মুনিকে ভালো করে বোঝানো হয়, মা মন দিয়ে পড়াশোনা করবি, অনেক করে বুঝিয়ে শুনিয়ে বলে তো এলাম, এবার ভালো করে না পড়লে ওরা কিন্তু ছাড়িয়ে দেবে তোকে। মুনি বাচ্চা হলে কি হবে, ওকে একবার যা বলা হয় তার মনের গভীরে গেঁথে যায়। মুনি মনে মনে বলে, আমি ঠিক পারবো, ধীরে ধীরে সব করব। পৃষ্ঠা 23। কেকার লোরেটো স্কুল জীবন শুরু হয়ে যায় অচিরেই, কিন্তু স্কুল ভীতি তার এখনও বিদ্যমান। মাঝে মাঝে উঠেই মুনি মাকে বলে, ও মা আজকে মাথা ঘুরছে, অথবা ও মা আমি কেমন চোখে আজকে অন্ধকার দেখছি। নানান অজুহাত বানায় স্কুল না যাবার, কিন্তু মা সিদ্ধান্তে অটল থাকেন। তাকে বকে বলেন, না এসব কিচ্ছু হয়নি তোর, তোকে স্কুল যেতেই হবে। তাকে সাজিয়ে গুছিয়ে ঠিক স্কুলে পাঠিয়ে দেন। মুনি তখন কোনো স্কুল বাস বা গাড়িতে স্কুল যেত না। পিঙ্কিরা খুব ধনী ছিল, সাথে ছিল উদার মনের। পিঙ্কির মা নিজেই প্রস্তাব দেন, পিঙ্কি স্কুলে যাবার সময় কেকাকে সঙ্গে নিয়ে যাবে। কেকাকে শিয়ালদার লোরেটোতে নামিয়ে দিয়ে পিঙ্কি নিজে স্কুল ক্যালকাটা গার্লসে চলে যায়। ফেরার সময়ও পিঙ্কির সাথেই গাড়ি করে কেকা ফেরে। এইভাবে তাদের স্কুলে যাতায়াত ঠিক হয়। মুনি খেলা করতে ভীষণ ভালোবাসে, আনন্দ করে খেলনা বাটি খেলে, পুতুলের বিয়ে দেয়, আমন্ত্রিত ব্যক্তিদের লজেন্স চানাচুর দেওয়া হয় ভোজনে। ওই সামান্য মেনুতেই সকলের কি আনন্দ। আরেকটি প্রিয় খেলা ছিল মুনির, টিচার টিচার। মুনি ছেলে পুতুলগুলোকে ছাত্র এবং মেয়ে পুতুলগুলোকে ছাত্রী বানিয়ে তাদের পড়া ধরে এবং পড়া না পারলে স্কেল দিয়ে বেদম পেটায়।
এই টিচার টিচার খেলেও মুনি অনেক সময় কাটায় মজা করে। এছাড়াও তার আর একটা পছন্দের খেলা ছিল। শর্ট স্টোরির বাড়ির বাথরুমে ছোট্ট চৌবাচ্চাটা ছিল বাচ্চাদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। মুনি খাতা থেকে পাতা ছিঁড়ে কাগজের নৌকো বানিয়ে সেই চৌবাচ্চায় ভাসিয়ে দেয় তার ভেলা। নৌকা ভাসতে শুরু করলে সে কি উত্তেজনা, নিজেই হাততালি দিয়ে বলে ওঠে, বাহ বাহ, ওই দেখো আমার নৌকা ভেসে ভেসে কত দূর চলে যাচ্ছে। সেই ভাসমান কাগজের নৌকা মুনিকে ভীষণ আনন্দ দেয়। সে কেবল খিলখিলিয়ে হাসে আর হাততালি দেয় লাফিয়ে লাফিয়ে। এছাড়াও পিঙ্কিদের বাড়ি গিয়েও চুটিয়ে খেলাধুলো করে মুনি। পিঙ্কিরা মুনিকে খুব ভালোবাসে। ওদের বাড়িতে গিয়ে দৌড়োদৌড়ি, লুকোচুরি, স্কিপিং, পৃষ্ঠা 24, এই ধরনের খেলায় মেতে থাকে প্রতিদিন। পিঙ্কির মাও খুব স্নেহ করেন মুনিকে। প্রতি কালী পুজোয় মুনির নিমন্ত্রণ থাকে পিঙ্কিদের বাড়ি। পিঙ্কির মা মুনির মাকে বলে দেন কেকাকে পাঠিয়ে দেবেন, বাবু, পিঙ্কি আর কেকা একসাথে বাজি ফাটাবে। বাবু ছিল পিঙ্কির বড় ভাই। পিঙ্কির দিদা ও কেকাকে খুব স্নেহ করেন। ওর আমন্ত্রণে কেকা দোল খেলতে যায় প্রতি বছর। সেখানে আবার তারা তিনজন, কেকা, পিঙ্কি আর বাবু মিলে মজা করে দোল খেলে। রং খেলে ভূত হয়ে যখন বাড়ি ফেরে মায়ের বকুনির মুখে পড়তে হওয়াটা ছিল অবশ্যম্ভাবী। ঘষে ঘষে রং তুলে পরিষ্কার করে চান করান মা। পরদিন স্কুল থাকলে মা বলেন, এমন রং খেলেছিস যে ওঠানোই যাচ্ছে না, কাল আবার স্কুল আছে, কি করিস তা ঠিক নেই। রথযাত্রার সময়ও তিন মূর্তির একসাথে অংশগ্রহণ অব্যাহত থাকে। পিঙ্কি, বাবু, কেকা একসঙ্গে মিলে রথ টানে আর খুশি মনে বাঁশি বাজায়। জেঠু জেঠিমাও কেকাকে খুব ভালোবাসেন। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যত ওয়ার্ক এডুকেশন বা হাতের কাজ দিত স্কুল থেকে, জেঠিমা অর্থাৎ শর্ট স্টোরির বাড়িওয়ালি কেকাকে এই সমস্ত নিজের হাতে করে দিতেন। সে কাগজের ফুলই হোক বা কাগজের পুতুল হোক, সবই জেঠিমা আনন্দ করে মুনিকে করে দিতেন। প্রত্যেক পুজোতেও মুনিকে কখনো জামা তো কখনো গলার হার বা কখনো কানের দুল কিছু না কিছু উপহার দিতে ভুলতেন না। আদর ভালোবাসার প্রাচুর্যের মধ্যেই মুনির বেড়ে ওঠা। দেখতে দেখতে মুনি ক্লাস 1 থেকে ক্লাস 2-এ উত্তীর্ণ হয়ে যায়। দ্বিতীয় শ্রেণীতে ক্লাস টিচার ছিলেন মিসেস ছবি গুপ্ত। দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠতে খুব ভালো রেজাল্ট করে মুনি একটা ছোট্ট বই পুরস্কার পায়। সেই সব দিনের কথা স্মৃতিপটে অমলিন। তৃতীয় শ্রেণীতে উঠে মুনিরা একবার মুর্শিদাবাদে বেড়াতে যায়। সেখানে গিয়ে বাবা তাকে একটা পিতলের সরস্বতী কিনে দেন এবং বলেন, মুনি তুই এটাকে পুজো করবি। মুনি আজও সেই সরস্বতী ঠাকুরকে ভক্তিভরে পুজো করে। এইভাবেই ক্লাস 3 থেকে একদিন ক্লাস 4-এ উঠে যায় মুনি। বাবা মা তাকে বুঝিয়ে বলেন, মুনি খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করবি। ক্লাস 4-এ বাংলা মিডিয়ামে বৃত্তি পরীক্ষা হয়, এটা একটা গণ্ডি পেরোবার মতন। পৃষ্ঠা 25। মুনি সানন্দে রাজি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমি ঠিক ভালো করে পড়াশোনা করব। 4 থেকে 5-এ ওঠার সময় রেজাল্টে দুটো ভাগ থাকতো, একটা পটেনশিয়াল বা সম্ভাবনা, অন্যটা অ্যাচিভমেন্ট বা কৃতিত্ব। কেকা যথাক্রমে পটেনশিয়াল এবং অ্যাচিভমেন্টে উভয়তেই এক্সেলেন্ট পায়। ক্লাসে সব ছাত্রীদের মধ্যে একমাত্র কেকাই এই কৃতিত্বের অধিকারী হয়। আর যারা পেয়েছিল তারা খুব বেশি হলে একটাতে গুড আর একটাতে এক্সেলেন্ট পেয়েছে, কিন্তু তার মতো দুটোতেই এক্সেলেন্ট আর কেউ পায়নি। বন্ধুরা তার ভূয়সী প্রশংসা করে, সকলেই উচ্ছ্বসিত হয়ে তাকে জানায়, তুই দারুণ রেজাল্ট করেছিস কেকা, আজ আমাদের খুব আনন্দ এবং গর্ব তোকে নিয়ে। মা বাবাও খুব খুশি হন তার এই সাফল্যে, প্রাণ ভরে আশীর্বাদ করেন। ভালো রেজাল্টের জন্য কেকা স্কুল থেকে একটা বই পুরস্কার পায়। বইটার নাম ছিল যমুনা। সেই বই আজও সযত্নে সাজানো রয়েছে বইয়ের শোকেসে।
মাঝে মাঝে কেকা সেই বই উল্টে পাল্টে দেখে আর পুরনো দিনের কথা মনে পড়ে। যাই হোক, এইভাবে কেকা কৃতিত্বের স্বাক্ষর রেখে 4 থেকে 5-এ উঠে যায়। আর একটা উল্লেখযোগ্য ঘটনা আছে কেকার এই বয়সে। বাবা, মা, দাদা সবার সাথে সে প্রথম প্লেনে চড়ে। প্লেনে করে তারা 4 জনে নেপাল ভ্রমণে যায়। প্লেনে করে যাত্রাকালে তার ভীষণ উত্তেজনা হয়। সে এক রোমাঞ্চকর অনুভূতি। বাবা মাকে আদর করে সে বলে, মা, প্লেনটা যখন আকাশে উড়ছে তখন মেঘগুলোকে সত্যি পেঁজা তুলোর মতো লাগছে। মনে তার বিপুল উচ্ছ্বাস। মা তাকে বুঝিয়ে বলার চেষ্টা করছেন, প্লেনটা উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে, নিচের বাড়ি ঘর সব কিছু কীরকম ছোট ছোট লাগছে। বাবাকে উৎসাহের আতিশয্যে মুনি বলছে, বাবা দেখো, মনে হচ্ছে প্লেনটা যেন নড়ছেই না, আমরা যেন সবাই একই জায়গায় বসে আছি। কিন্তু কি আশ্চর্য, দেখো আমরা কত দূর চলে যাচ্ছি। পৃষ্ঠা 26। মুনি এমনিতেই চিরকালই খেতে ভালোবাসে। প্লেনে যে বিবিধ খাবার দাবারের বন্দোবস্ত ছিল তাই দেখেও মুগ্ধ মুনি। নানান রকম খাবার খেয়ে মুনি আবার কাঁটা চামচগুলো ধুয়ে ব্যাগে পুরে রাখছে। তাই দেখে তার দাদা বলছে, বোন এরকম করিস না, লোকে তোর কাণ্ড কারখানা দেখে হাসবে। কাঠমান্ডুতে নেমে তারা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকে। কাঠমান্ডুতে পশুপতিনাথের মন্দির অসাধারণ লাগে মুনির। আর নেপালের আর এক বিশিষ্ট আকর্ষণ ছিল ক্যাসিনো। বাবা বলেন, চল তোদের ক্যাসিনো দেখিয়ে আনি। নানান মেশিনে মুনিরা নানান কিছু খেলেছে, কিছু জিতেছে, কিছু হেরেছে। নেপাল ঘোরা তাদের ভারী মনোরম হয়। একদিন সন্ধেবেলা নেপালের একটি দোকানে গেছে তারা। সেখানে দোকানের মেয়েটি বলছে মুনির বাবা এবং মাকে, কি সুন্দর মোটি মোটি গড়ি গড়ি লড়কি আছে আপনার, এখানে আপনার মেয়ের শাদি দিয়ে যান। বাবা মা শুনে খুব একচোট হাসলেন। এইভাবে তাদের নেপাল ভ্রমণ খুবই উপভোগ্য হয়। এই বয়সের আরও একটি স্মৃতি মুনির স্মৃতিপটে উজ্জ্বল। প্রত্যেক দুর্গাপুজোয় মুনিরা ঠাকুর দেখতে বেরোয়। তারা যখন ঠাকুর দেখতে বেরোয় মুনির বুকে স্কুলের ব্যাজটা লাগিয়ে দেওয়া হয়। তার একটা বিশেষ কারণ আছে বইকি। মুনিদের স্কুল থেকে ওই ব্যাজটা দেওয়া হয় যাতে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় সহজেই। সেবার প্যান্ডেলে প্যান্ডেলে মুনি ঠাকুর দেখছে বাবা মায়ের সাথে। দেখতে দেখতে কখন যে মুনি বাবা মায়ের হাত ছেড়ে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে খেয়ালই করেনি। ভিড়ে মুনি একা হয়ে যায়। আশেপাশে বাবা মাকে চোখে পড়ছে না। প্রথমটায় মুনি বেশ ঘাবড়ে যায়, কিন্তু চিরকালই মুনির মাথা খুব ঠান্ডা এবং সে যথেষ্ট বুদ্ধিমতী। সামনেই সে একজন পুলিশকে দেখতে পায়। তার কাছে এগিয়ে গিয়ে মুনি বলে, আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। তখন সেই পুলিশ মুনিকে জিজ্ঞেস করেন, তুমি কিসে করে এসেছো? আমি সাদা অ্যাম্বাসেডর গাড়ি করে বাবা মায়ের সাথে এসেছি। পৃষ্ঠা 27। গাড়ির নম্বর বলো। সেটা তো জানি না। ততক্ষণে পুলিশ মহাশয় অদূরে একটা সাদা অ্যাম্বাসেডর গাড়িকে খেয়াল করেন। আর এক দম্পতিকে দেখেও মনে হচ্ছিল তারা এদিক ওদিক কাউকে খুঁজে বেড়াচ্ছেন। মুনির হাত ধরে সেখানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বাবা মায়ের হাতে মুনিকে তুলে দিলেন। যাওয়ার আগে অবশ্য দুটো সাবধান বাণীও শুনিয়ে যান। মেয়ের হাত ধরে সাবধানে ঘুরবেন, খুব ভিড় হয়ে যাচ্ছে তো, হারিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। মুনির এই ঘটনাটা খুব ভালো করে মনে আছে। ক্লাস 1 থেকে 4 এভাবেই নানান ঘটনার আবহে শর্ট স্টোরিতে মুনির দিন অতিবাহিত হয়। দেখতে দেখতে কেকা বড় হয়ে যায়। ক্লাস 5-এ উঠে যায় সে। 5-এ উঠে কেকার স্কুলে যাতায়াতের একটা পরিবর্তন ঘটে। বাবা মা A to Z কোম্পানির বাসে তার স্কুলে যাওয়া ঠিক করে দেন। এই A to Z কোম্পানির বাস বিভিন্ন স্কুলের বাচ্চাদের তুলে তাদের নির্দিষ্ট স্কুলে পৌঁছে দেয় এবং ফেরার সময় আবার বাড়ি নিয়ে আসে। কিন্তু আসার সময় কেকার মা বাবা কেকাকে এই বাসে ফিরতে বারণ করতেন, কারণ সবাইকে নামাতে নামাতে আসতো বলে এই বাসে বাড়ি ফিরতে খুব দেরি হয়ে যেত কেকার। তাই স্কুল ছুটি হয়ে গেলে হয় কেকা নিজেদের গাড়িতে ফেরে অথবা পিঙ্কিদের গাড়িতে আসে। 5-এ একদিন প্রার্থনা লাইনে কেকা দাঁড়িয়ে আছে। হঠাৎ জয়িতা এসে বলে,
কেকা, আমাদের ক্লাসে একজন নতুন ছাত্রী ভর্তি হলো, স্কুল ক্যাপ্টেন, সারিহাদির বোন। খুব ফর্সা, তন্নি, লম্বা, দেখতে সুন্দর। 5 জনের মধ্যে নজর কাড়বে মেয়েটি। তার নাম সারনাজ। সারনাজ পরবর্তীকালে কেকার খুব ভালো বন্ধু হয়েছিল। 5-এ কেকা একটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস নিয়ে স্কুলে যায়। ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে কেকার পড়তে খুব কষ্ট হয়। 2-4 লাইন পড়ার পর তার মাথায় খুব যন্ত্রণা হয়, চোখ টনটন করে। সেই জন্যে স্কুলে বন্ধুরা তাকে তার পড়ার বইগুলো পড়ে দেয়। বাড়িতে বাবা অথবা মা বা কখনো দাদা পড়ে দেয়। এইভাবে সবার সাহায্যে কেকার পড়াশোনা চলে। পৃষ্ঠা 28। বোর্ডে যা চিত্র আঁকা হয় তা বন্ধুরা কেকাকে খাতায় এঁকে দেয়। কেকা বোর্ড দেখতে পায় না, তাই বন্ধুরা বিনা বাক্য ব্যয়ে তাকে এঁকে দিতে দ্বিধা করে না। কেকাদের স্কুলের নিয়ম ছিল প্রতি সপ্তাহে তাদের সারি বা রো বদল করে বসতে হবে, কিন্তু কেকা প্রথম সারিতেই বসে থাকে সারা বছর। এই নিয়ে বন্ধুদের সাথে মাঝে মধ্যে মনোমালিন্য হয়। বন্ধুরা তাকে বলে, কেকা, তুই ফার্স্ট রোয়ে বসে যা দেখবি, তুই লাস্ট রোয়ে বসেও তাই দেখবি। তাহলে তুই একজনের সিটটা জুড়ে বসে থাকিস কেন? তোর জন্যে একজনকে ত্যাগ স্বীকার করে পেছনে বসতে হয়, তুই বরং পেছনে যা। কেকা তাতে বলে, মিসরা যে ছবি আঁকে সেগুলোও তো আমাকে আঁকতে হবে। তখন তারাও প্রতি উত্তর দেয়, ও কথা বলিস না কেকা, ডায়াগ্রামও আমরা তোর খাতায় এঁকে দিই, তাই দেখেই তুই অল্প অল্প আঁকিস, তুই তো ব্ল্যাকবোর্ড দেখতে পাস না। কিন্তু কেকা কারুর কোনো কথাই মানতে চায় না। এই ব্যাপারে কেকা খুব একগুঁয়ে। তখন প্রায় কেঁদে কেটে বন্ধুদেরকে তার পরিস্থিতি বোঝাতে চেষ্টা করে। আবার কখনো ভীষণ অভিমানী হয়ে ওঠে। তখন বন্ধুরা বলে, কেকাকে ছেড়ে দে, বেশি ঘাঁটাস না, ও প্রথম রোয়ে যেমন বসছে বসুক। বস্তুত বন্ধুদের সহযোগিতাতেই কেকা স্কুলে পড়াশোনা চালিয়ে যায়। বন্ধুরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে পড়ে দেয়, নোটস লিখে দেয়, আবার প্রয়োজনে বোর্ডে যা আঁকা হয় তাও এঁকে দেয় খাতায়। যতটা সম্ভব বন্ধুরা সম্পূর্ণ সহযোগিতা করে কেকার সাথে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও তুলনা হয় না। পরীক্ষার সময় কেকার প্রশ্নপত্র পড়তে অসুবিধে হয়। আসলে অনেক সময় লাগে পড়তে বলে শিক্ষিকারা তাকে প্রশ্নপত্র পড়ে দেন। কেকা আন্দাজে সাদা উত্তরপত্রে উত্তর লেখে। কেকাকে মিসরা সব রকম সহযোগিতা করলেও কখনো তাকে অতিরিক্ত সময় দেননি উত্তরপত্র লিখতে। আর 5 জন ছাত্রীদের মতোই ঘন্টা পড়লে তার উত্তরপত্র নিয়ে নেওয়া হয়। অন্যান্য ছাত্রীদের মতোই কেকা নিয়মিত স্কুলে যায়, খেলাধুলো করে, সব কিছুতে অংশগ্রহণ করার চেষ্টা করে। টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানি খেলে, লুকোচুরি খেলে, বাস্কেটবল খেলতেও ভালোবাসে কেকা। পৃষ্ঠা 29। বাড়ি ফিরে এসেও দাদার সাথে ব্যাডমিন্টনও খেলে। ব্যাডমিন্টন খেলার সময় অর্ধেক সময় কেকার কর্ক মাটিতে পড়ে যায়। কেকা তো ভালো করে দেখতে পায় না, তাই কর্ক শূন্যে কোথায় আছে সেটাকে দেখে, এখানে কিছু ছাপার ভুল আছে, কেটে লাগাবে তা আর হয়ে ওঠে না। বেশিরভাগ সময় মাটিতেই পড়ে যায়। তবে দাদারও অসীম ধৈর্য। দাদা এতে কিছু মনে করে না। বোন একটু খেলতে চায়, তাই তার সঙ্গে খেলে। এই খেলাধুলোর মাধ্যমে কেকার শরীরচর্চা হয়ে যায় অনায়াসে। কেকার স্কুলে বেশিরভাগই মহিলা শিক্ষিকা, কিন্তু নাচের, আঁকার এবং শারীর শিক্ষার শিক্ষক পুরুষ ছিলেন। ক্লাস 5 থেকে তাদের স্কুলে নাচের তালিম দেওয়া হয়। কেকা একটু লম্বা বলে তাকে পেছনে দাঁড় করানো হয়। নাচের মাস্টার মশাই প্রায়ই অভিযোগ করে কেকাকে বলেন, এই কেকা, আমি যেরকম করে হাত পা নেড়ে নাচ করে দেখাচ্ছি, তুই বেশিরভাগ সময় অন্যভাবে উল্টো দিকে করছিস কেন? কেকা তখন বলে, স্যার, আমি চোখে ভালো দেখতে পাই না। মাস্টার মশাই বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুই চোখে কি দেখতে পাস না? তখন বন্ধুরাও কেকাকে সমর্থন করে বলে, হ্যাঁ মাস্টার মশাই, ও চোখে সত্যিই খুব কম দেখে। তখন মাস্টার মশাই ব্যাপারটা বুঝতে পারেন। কেকার আঁকার শিক্ষকও যখন বোর্ডে এঁকে দেন, তখনও কেকা কিছু দেখতে পায় না।
বন্ধুরা তার খাতা এঁকে দেয়, তাই দেখে কোনো রকমে কেকা আঁকতে চেষ্টা করে। কেকা তেমন ভালো আঁকতে পারে না, যা পারে যেমন পারে তাই এঁকে আঁকার স্যারের কাছ থেকে সই করিয়ে আনে। কিন্তু শারীর শিক্ষার শিক্ষক কেকাকে খুব ভালোবাসেন। কেকা মোটাসোটা হলেও খুব ভালো আসন করতে পারে। ধনুরাসন, উষ্ট্রাসন নিখুঁতভাবে করে দেখায়, এমনকি আর্চও নিজে নিজে ফেলতে পারে। মাস্টার মশাই কেকার প্রশংসা করে অন্য মেয়েদের বলেন, দেখো কেকা মোটা হলেও কি সুন্দর আসন করতে পারে, আসলে ওর শরীর খুব নমনীয়, যে কোনো আসন কেকা খুব ভালো করতে পারে। পৃষ্ঠা 30। লেখাপড়া, আঁকা, আসন, খেলাধুলো সব মিলিয়ে কেকার লোরেটো স্কুল জীবন তত্তর করে এগিয়ে চলে। প্রতি বছরই কেকা একটা এ লেখা স্টার মেডেল আর সার্টিফিকেট নিয়ে পরে ক্লাসে উঠে যায়। কেকা বরাবর হই হুল্লোড় আনন্দ করতে ভালোবাসে। মা বাবার সঙ্গে সিনেমা দেখতেও সে বেশ মজা পায়। সরকারিনা হল, যে হলের স্টেজটা ঘুরত, সেই হলে গিয়ে সাহেব, সম্রাট সুন্দরী প্রভৃতি থিয়েটার সে দেখে আসে। সে সময় হিরে মানিক ছবিটা তার মনে গভীর রেখাপাত করে। সে মাকে বলে, মা, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, গানটা শুনলে আমার খুব দুঃখ হয়। সিনেমাটা কি কষ্টের গো মা, কিন্তু এমনিতে আমার খুব ভালো লেগেছে। কেকা ছোটবেলা থেকেই খুব খাদ্যরসিক, খেতে ভালোবাসে বলে বিভিন্ন হোটেলে বাবা মা তাকে নিয়ে যেতেন। লোরেটো স্কুল শিয়ালদায় নানান রকম গুরুত্বপূর্ণ সামাজিক কাজকর্মের ওপর জোর দেওয়া হয় বরাবর। সিস্টার সিরিল এইসব সোশ্যাল সার্ভিসে খুব জোর দিতেন এবং নিজেও দক্ষতার সাথে কাজকর্ম করতেন। ছাত্রীদের বিভিন্ন সমাজসেবার কাজে অংশগ্রহণ করতে বলতেন বরাবর। প্রতি বৃহস্পতিবার কেকাদের স্কুল ছুটি থাকে। কেকাদের বিভিন্ন গ্রামের স্কুলে নিয়ে যাওয়া হয়। ওখানে পালা করে এক একটা দল গিয়ে বাচ্চাদের পড়ায় এবং সিনে, ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল CINI ব্র্যাকেট বন্ধ, অর্থাৎ চাইল্ড ইন নিড ইনস্টিটিউটেও কেকারা যায় এবং নানাভাবে সাহায্য করে এইসব বাচ্চাদের। পড়াশোনায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাদের মনোরঞ্জনের জন্য নাচ গানের আয়োজনও করা হয়। কেকাদের মাঝে মধ্যে রাস্তা ঝাঁট দেওয়াতেন সিস্টার সিরিল, যাতে কেকারা সব কাজ ভালো করে শেখে। এটাও সমাজসেবামূলক কাজের মধ্যেই পড়ে। আবার স্কুলের বাথরুমও পরিষ্কার করতে হয়েছে তাদের, যাতে তারা সব রকম কাজে পারদর্শী হয়ে ওঠে, সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। কেকার বড় হয়ে ওঠার পেছনে এইসব শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেকার বন্ধুরা সকলেই মোটামুটি প্রতিষ্ঠিত এবং সকলেই মানুষ হিসেবে খুব উচ্চ মানের। সিস্টার সিরিলের এখানে খুব বড় ভূমিকা আছে তাদের এই সুন্দর চরিত্র গঠনে। বেশিরভাগই উদার মনের ভালো মানুষ। পৃষ্ঠা 31। সিস্টার সিরিল একসময় একটি বিশেষ প্রজেক্টের দায়িত্ব নেন। ছোট ছোট মেয়েরা যারা ধর্ষিত হয় ফুটপাতে বা স্টেশনে, তাদেরকে কেকারা নিয়ে এসে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে জীবনের মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করে। তাদেরকে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়। সিস্টার সিরিল লোরেটো স্কুলের ছাদে এইসব মেয়েদের থাকতে দেন। এদের খাওয়া দাওয়া, জামা কাপড় সব কিছুর সংস্থান করে দিতেন সিস্টার। বাইরে থেকে অনুদান তো আসতই, আবার ছাত্রীদেরও সামর্থ্য অনুযায়ী অনুদান দিতে বলতেন মাঝে মধ্যে। এইভাবে রেইনবো প্রজেক্টের মাধ্যমে ব্যক্তিত্বময়ী, করুণাময়ী সিস্টার সিরিল কিছু প্রান্তিক মানুষের জীবনকে আলোর পথ দেখানোয় ব্রতী হয়েছিলেন। পড়া চলছে পরের ফাইলে।